প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ভালো থাকার কথাও নয়, কারণ বর্তমানে কোভিড-19 সারা বিশ্বকে একেবারে থমকে দিয়েছে। তো আমাদের লেখাপড়ার বিঘ্ন ঘটছে। তো আমরা তারপরেও চেষ্টা করছি তোমাদের লেখাপড়ার কিছুটা হলেও দুর্বলতা কাটিয়ে তুলতে। এজন্য আমরা নিয়মিত ক্লাস দিয়ে যাচ্ছি ইউটিউব চ্যানেলে। তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং তোমাদের বান্ধবী যারা আছে তাদেরকে দেখার জন্য উৎসাহিত করবে। তো কথা না বাড়িয়ে আজকের বিষয়ে আমরা চলে যাই। তো কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুজিত কুমার বালই, সিনিয়র শিক্ষক, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় রসায়ন নবম ও দশম শ্রেণী তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের উপরে আমরা ইতিপূর্বে আরো দুটো ক্লাস নিয়েছি। তো এই অধ্যায়টি একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়, এজন্য আমি এই অধ্যায়ের বাকি অংশের উপরে আরো একটি ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তো এখানে একটি ভিডিও দেখা যাচ্ছে। তো দেখি আমরা ভিডিওটি থেকে কি দেখতে পাচ্ছি। ভালো মতো ভিডিওটি কিন্তু খেয়াল করবে। এখানে ডান পাশে কতগুলো লেখা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের দরকার আছে। এগুলো হলো উপস্তর। ইলেকট্রন যে বিন্যস্ত থাকে তার কতগুলো উপস্তর রয়েছে সেইগুলো। তো ঠিক আছে, আমরা ভিডিওটি ইতিমধ্যে দেখলাম। তো এখন আমরা তারপরে কি আছে একটু লক্ষ্য করলাম। দেখো, এখানে দুটো চিত্র দেখা যাচ্ছে। এই চিত্রটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই কি আসলে সৌরজগতের মতো মাঝে একটি কেন্দ্র রয়েছে, যেটি সূর্য আমাদের সৌরজগতে, আর বাকি বিভিন্ন কক্ষপথে বিভিন্ন গ্রহগুলো ঘুরতে থাকে। তো আসলে এটি কিন্তু সৌরজগতের নয়, এটিও একটি পরমাণুর মধ্যে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে বিভিন্ন কক্ষে সেটি দেখানোর চেষ্টা করা হয়েছে। এটি কোনো নির্দিষ্ট মৌল নয়, এটি কিন্তু একটা নির্দিষ্ট মৌল রেডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 88 এবং ভর সংখ্যা 226। এখানে দেখো লাইট জ্বলতেছে, যেগুলো ওগুলো হলো ইলেকট্রন। এখানে 88টি ইলেকট্রন রয়েছে রেডিয়াম পরমাণুর ভিতরে। এতগুলো ইলেকট্রন আসলে কিভাবে সাজানো যায় সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এই সাজানোর কতগুলো নিয়মও কিন্তু রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আমরা সাজানোর চেষ্টা করব। তো দেখি আসলে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি। দেখো, এই পাঠটি যদি আমরা ভালোভাবে আয়ত্ত করি তাহলে তোমরা কি করতে পারবে। দেখো, শক্তি স্তর বা অরবিটাল সম্পর্কে বর্ণনা করতে পারবে। শক্তি স্তর কি বা অরবিটাল কি সেগুলি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। প্রধান ও উপশক্তি স্তর শোষিত হওয়ার প্রক্রিয়া, অর্থাৎ প্রধান শক্তি স্তর বা এর কতগুলো আবার সাব শক্তি স্তর রয়েছে সেগুলো কিভাবে আমরা লিখতে পারি বা কখন ইলেকট্রন যাবে সেগুলো আমরা দেখতে পাবো বা বুঝতে পারবো। কক্ষপথ এবং কক্ষপথের বিভিন্ন উপস্তরে পরমাণুর ইলেকট্রন সমূহকে বিন্যস্ত করতে পারে। অর্থাৎ আমরা যে আগে রেডিয়ামের ইলেকট্রনগুলো দেখেছিলাম, যে ওই ইলেকট্রনগুলো তো আমরা ইচ্ছামতো বিন্যস্ত করিনি, কিন্তু ওই ইলেকট্রনগুলো কিন্তু ইচ্ছামতো বিন্যস্ত করিনি। ওর কতগুলো সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী সেই নিয়মগুলি আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। দেখো, এখানে পরমাণুর ইলেকট্রন সমূহ তাদের নিজ নিজ শক্তি অনুযায়ী বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে। অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকার যে শক্তি, দ্বিতীয় স্তরে কিন্তু থাকতে হলে তার চেয়ে বেশি শক্তি অর্জন করতে হবে। তবে এখানে আমি একটি ডায়াগ্রাম দিলাম। এখানে যদি একটি কেন্দ্র দেওয়া হয়, এটা কিন্তু আমি কেন্দ্র ধরি, মানে নিউক্লিয়াস যদি ধরি, তাহলে এখানে একটি গোল বৃত্ত আছে, এটাকে বলা হয় শক্তি স্তর। তো প্রথম শক্তি স্তরে দেখো এক আর এক কয়টি, দুইটি ইলেকট্রন রয়েছে। তো তার মানে কোন পরমাণুর প্রথম শক্তি স্তরে দুটো ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, কিন্তু এটা। তারপরে দেখো, এটি নিউক্লিয়াস
কাছের শক্তি স্তর অর্থাৎ n = 1, n = যখন 1 হবে তখন এই শক্তি স্তরটাকে আমরা k সেল নামে অভিহিত করব। তারপরে দেখো আরেকটি সেলের আবির্ভাব হয়েছে এখানে। এখানে কয়টি ইলেকট্রন রয়েছে দেখো, এখান থেকে যদি গোনা শুরু করি দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি ইলেকট্রন, অর্থাৎ সেকেন্ড শক্তি স্তরে মোট 8টি ইলেকট্রন, সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ n এর মান যদি 1 হয় তাহলে থাকে 2টি, n এর মান যদি 2 হয় তাহলে k এর পরে কি l সেলে থাকতে পারে 8টি ইলেকট্রন। দেখো দ্বিতীয় শক্তি স্তরে n = 2 বা l সেল। তারপরে দেখো আরো একটি সেল এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে কিন্তু দেখো কয় জোড়ায় জোড়ায় আমরা গুনি 1 2 3 4 5 6 7 8 9, 9 জোড়া। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে মোট 9 জোড়া ইলেকট্রন থাকতে পারে। 9 জোড়া মানে কি 18টি ইলেকট্রন। তৃতীয় স্তরের সবচেয়ে ইলেকট্রন ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি কত? 18টির বেশি কোনো ক্রমেই থাকতে পারবে না, হয়তোবা তার থেকে কম ইলেকট্রন থাকতে পারে। দেখো তৃতীয় শক্তি স্তরে অর্থাৎ n = 3, তখন হবে দেখো প্রথম n হলে হয় k, তারপরে 2 হলে হয় n এর মান 1 হলে হয় k, 2 হলে হয় l, তারপরে 3 হলে হয় m, তারপরে 4 হলে হবে কি n। এরকম আমরা দেখব। তো মানে দেখো প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার ওখান থেকে একটা সূত্র আমরা পেতে পারি। দেখো প্রথম n = 1 হইলে হয়েছে ইলেকট্রন ছিল কয়টি? ইলেকট্রন সংখ্যা ছিল দুটো। তো n = 2 হলে ইলেকট্রন সংখ্যা ছিল 8টি। আবার n = যদি 3 হয় তখন ছিল 18টি। এরকম আমরা দেখেছিলাম। তো দেখি আমরা এখান থেকে যে সূত্র, এই সূত্র কি সেই সংখ্যাগুলো কি আসলে মেনে চলে কিনা। k সেলের ইলেকট্রন সংখ্যা দেখো, k সেল মানে প্রথম সেল, n এর মান 1 হলে দেখো 1 এর স্কয়ার 1 দ্বারা যদি 2 গুণ করো 2, তাহলে প্রথম সেলে ছিল 2, তারপরে l সেলে দেখো n এর মান যদি এখান থেকে 2 বসানো হয়, 2 এর স্কয়ার 2 গুণ 4 4 গুণ 8, 8টি। এই n এর মান যদি 3 হয় তাহলে m সেলে হবে কত দেখো, এখানে যদি 3 বসাই 3 3 9 9 গুণ 18, তারপরে 4 হলে n সেলে 32টি। অর্থাৎ এই সূত্রটি আসলে কোন প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম যে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটি কি? সূত্রটি হলো 2n²। তো এবারে দেখো ইলেকট্রন বিন্যাসের সময় নিম্ন শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে তার পরবর্তী শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন প্রবেশ করবে। এই নিয়মটা কিন্তু সমস্ত মৌলিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ কিছু ব্যতিক্রম আছে বা আরো কিছু নিয়মও রয়েছে। এটুকু নিয়মেই ইলেকট্রন বিন্যাস সীমাবদ্ধ নয়। এরপর এই নিয়ম দ্বারা আমরা 18 পর্যন্ত করতে পারবো, তারপরে 19 গেলেই আমাদের অন্য নিয়মে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সেগুলো আমি পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করব আজকের ক্লাসেই। দেখো এখন আমরা 1 থেকে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মোলসমূহের চিত্র সহ ইলেকট্রন বিন্যাস করতে পারি। তোমরা এগুলি প্রত্যেকে 1 থেকে 18 পর্যন্ত আমি যে 2n² করলাম এই অনুযায়ী তোমরা ইলেকট্রন বিন্যাস করো, দেখবা সহজেই, কারণ এর ভিতরে কোনো ব্যতিক্রম নেই, সহজেই তোমরা এগুলি করতে পারবে। তো আমাদের আলোচনার বিষয় হলো তাহলে 1 থেকে 18 পর্যন্ত যদি হয়, তারপরে 19 20 21 22 এগুলি তাহলে কি হবে, এগুলো কি হবে। তো এগুলোর যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা এখানে চেষ্টা করি আলোচনা। দেখো 19 অথবা তার অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় তৃতীয় শক্তি স্তর পূর্ণ না হয়ে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। কারণটা কি? এর একটা নিয়ম রয়েছে। দেখো প্রতিটি শক্তি স্তর আবার কতগুলো উপশক্তি স্তর থাকে, যেগুলো আমরা একটু পরেই বলবো। আমি এখনো বলি যে আমরা যে ভিডিওটি দেখেছিলাম সেখানে কিন্তু sp d f এগুলো ছিল, ওইগুলো কি কিন্তু উপস্তর বলা হয়। তো উপস্তর থাকে, উপস্তরে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এর ব্যাখ্যা দেওয়া যেতে পারে, কারণ এই যে 19 নাম্বার বা তারপরে 20 নাম্বার এই ইলেকট্রনগুলো কোথায় যাবে, কেন কিভাবে যাবে, সেইটাই কিন্তু আমরা এই উপস্তরের ব্যাখ্যায় আমরা যেতে পারি। দেখো এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কয়েকটি ডায়াগ্রাম দেখিয়েছি। s এর অরবিটালটা থাকে p, মানে s এর অরবিটালটি থাকে কি আসলে গোলাকার, আর p এর থাকে ডাম্বেল আকৃতি,
ডি এর থাকে এরকম, এফেক্টটা এখানে তোমাদের দেখানো হয়নি, তো পরবর্তীতে তোমরা দেখতে পারবে। তো এখানে দেখো এস পি ডি, এসটা হলো গোল, পিটা হলো ডাম্বেল, আর এটা হলো আবার এরকম ডাম্বেলে কিন্তু আবার দেখছো তো কেমন। এখানে দেখো এটাই আবার এখানে এখানে এই ছোট গোলাকার, অর্থাৎ আমি বলেছি এস এর যে অরবিটাল সেটা কিন্তু পুরো গোল। এইখানে এই দেখো এই ছোট একটি গোল আছে, তারপরে বড় আরেকটি গোল আছে, এটা আরেকটি গোল আছে। ছোট গোল এটাকে বলবো আমরা 1s অরবিটাল, তারপরে গোলটা কি বলবো আমরা 2s অরবিটাল, তারপরে বড় গোলটাকে বলবো 3s অরবিটাল, তারপরে যদি আরো বড় গোল থাকতো ওটাকে বলবো 4s, এইবারে 5s 6s 7s এরকম কিন্তু হতে থাকবে। এরপরে দেখো এই যে ডাম্বেল শেপ আমরা দেখিয়েছিলাম, এই ডাম্বেল শেপ কিন্তু পি, আবার এরকম যদি থাকে ওটা হবে ডি, এরকম এফ। একটা চিত্রের মধ্যে দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে না জিনিসগুলো। এভাবে দেখো এই এটা যদি থাকে কেন্দ্র নিউক্লিয়াস, ইলেকট্রনগুলো এরকম বিভিন্ন কক্ষপথে কিন্তু অনবরত এভাবে ঘুরতেই থাকে। তো দেখি আমরা পরবর্তীতে কি করা যায় তোমাদের জন্য। প্রতিটি প্রধান শক্তি স্তর এক বা একাধিক উপশক্তি স্তর নিয়ে গঠিত। এই উপস্তরগুলোকে আবার এসপিডিএফ নামে আখ্যায়িত করা হয়। আমরা আগেই দেখেছিলাম ভিডিওর ভিতরে এসপিডিএফ রয়েছে, অর্থাৎ এই প্রথম যে প্রধান শক্তি স্তরটা রয়েছে এটা একটা মাত্র উপস্তর রয়েছে, সেটা হলো এস। দ্বিতীয়টা এটাতে রয়েছে দুটো উপস্তর এস আর পি, সেটাকে আমরা 2s 2p বলবো, প্রথমটাকে 1s বলি। তারপরে 3 নম্বর যেটি সেটাতে রয়েছে তিনটি উপস্তর s p d f। তারপরে আমরা চতুর্থতে রয়েছে চারটি s p d আর হলো f, s p d f। এভাবে আমরা পর্যায়ক্রমে বাড়তে থাকবে, কিন্তু এই খরবের পরে কিন্তু আর বেশি নেই, এই খরব পর্যন্তই রয়েছে, চারটি উপস্তর রয়েছে। তো এই পর্যায়ে দেখো আমি বলেছিলাম যে 19 নাম্বার যে মৌলটি সেটা 18 পর্যন্ত যে নিয়মটা প্রযোজ্য হবে, 19 নম্বর ইলেকট্রন কিন্তু সেখানে যাবে না। দেখো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 ও ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, এদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। দেখো এখানে কিন্তু আমরা জানি যে 3 নম্বর শক্তি স্তরে মোট 18টি ইলেকট্রন থাকতে পারে। তো এখানে 8টি, তারপরে এখানে আমি আরেকটি দিতে পারি, 18 পর্যন্ত তো দিতেই পারি। এখানে তো মোট আছে 8 আর 9টি, বা এটাই আছে 8 আর 2 10টি, কেন দিলাম? এখানে একটা প্রশ্ন কিন্তু রয়েছে, আমি একটু পরে তোমাদের সেটি আলোচনা করব। দেখো এখানে আমরা এটা ইলেকট্রন বিন্যাস আমরা ডায়াগ্রামের মাধ্যমে এখানে দেওয়ার চেষ্টা করেছি। দেখো এখানে প্রথম শক্তি স্তরে যে দুটো রয়েছিল ইলেকট্রন, দুটোই আছে, তারপরে 8টি রয়েছে, তারপরে ইলেকট্রন কিন্তু এখানে কিন্তু 18টির জায়গা রয়েছে। দেখো এখানে 8টি রয়েছে, 8টি, তারপরে কিন্তু আরো এই দিক দিয়ে অনেক, অর্থাৎ আরো 10টি ইলেকট্রনের জন্য ফাঁকা জায়গা কিন্তু আমাদের রয়ে গেছে, সেখানে কিন্তু ইলেকট্রন যায়নি, গেছে কোথায়? তার পরবর্তী স্তরে একটি ইলেকট্রন চলে গেছে। কারণ এইখানে যে উপস্তরের যে শক্তি, তার চেয়ে পরবর্তী উপস্তরে ইলেকট্রন যাওয়া অনেক সহজ, এই জন্য কিন্তু এখানে চলে গেছে। তো আমরা এখানে যদি চেষ্টা করি, এটা এই ক্যালসিয়াম বা 20 নম্বর ইলেকট্রনটি কোথায় যাবে? সেটি কিন্তু তোমার এই তৃতীয় স্তরে ঢুকবে না, এই ইলেকট্রনটি কিন্তু কোথায় যাবে? এই চতুর্থ স্তরেই চলে যাবে। দেখো সেই ইলেকট্রনটি দেখো আসলে দেখো চতুর্থ স্তরে চলে গেছে। এখানে আমি এই ইলেকট্রনগুলো এক পাশে না দেখিয়ে তোমাদের সমানভাবে দেওয়া হয়েছে, দেখানো হয়েছে। এখানে কিন্তু অনেক জায়গা, আরো 10টি ফাঁকা জায়গা রয়ে গেছে। তো দেখো চতুর্থ ইলেকট্রনটি মানে এটার যে লাস্টে আরো একটি ইলেকট্রন আছে, সেই 20 নম্বর ইলেকট্রনটি আসলে চতুর্থ স্তরে চলে গেছে। এর কারণ আছে, কারণ 3D থেকে তোমার 4s এর শক্তি তো কম, সেটা আমি একটু পরে দেখানোর চেষ্টা করব। পরমাণু শক্তি স্তরে দেখো এই শক্তি আসলে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ এখানে 18টি যেতে পারতো, তারপরেও কিন্তু 18টি না গিয়ে 8টির পরে আর ইলেকট্রন যায়নি, বাকি ইলেকট্রনগুলো তার পরবর্তী স্তরে চলে গেছে। তো এখন তোমরা দলে দলে বিভক্ত হয়ে, এখানে আমি একটি ডায়াগ্রাম দেখিয়েছি, এই ডায়াগ্রামটি থেকে তোমরা একটি কাজ করবে। দেখো এখানে একটি মৌল দেওয়া আছে পটাশিয়াম, 19টি ইলেকট্রন এখানে রয়েছে। তারপরে এখানে আরো একটি ডায়াগ্রাম দিয়েছি, এখানে ক্যালসিয়াম, অর্থাৎ তোমরা যদি গণনা করো তাহলে 20টি ইলেকট্রন পাবে,
অর্থাৎ ক্যালসিয়াম, এটার কিন্তু নাম নেই। তাহলে এটার ইলেকট্রন কিন্তু গণনা করলে তোমরা পেয়ে যাবে এই মোলটি আসলে কি মোল। তো দেখো 2n স্কয়ার সূত্র অনুযায়ী পটাশিয়ামের m সেলে 9টি ইলেকট্রন এবং ক্যালসিয়ামের 10টি ইলেকট্রন থাকার কথা থাকলেও তা নেই। এর কারণটা কিন্তু দেখো, আমাদের বলছিলাম যে এই তৃতীয় শক্তি স্তরে বা এই ক্যালসিয়ামের তৃতীয় শক্তি স্তরে কিন্তু আমার 18টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু সেখানে 8টির বেশি ইলেকট্রন নেই। বা এখানে 9টি থাকতে পারতো সাধারণ নিয়ম অনুযায়ী, অথবা এখানে 10টি থাকতে পারতো সাধারণ নিয়ম অনুযায়ী, কিন্তু সেটি যায়নি, কারণ এর নিয়ম আবার আলাদা। অর্থাৎ 3d থেকে 4s এই উপস্তরের শক্তি কম, এই জন্য আগে ঢুকে ইলেকট্রন। দেখো এই পর্যায়ে পটাশিয়াম বা প্রথম সেলের উপস্তর সংখ্যা, পটাশিয়াম না সরি, এটা হলো কে সেল, এটা কি হবে, অর্থাৎ n এর মান যদি 1 হয় তাহলে কে হয়, কে বা প্রথম সেলের উপস্তর সংখ্যা 1টি, যাকে 1s দ্বারা আখ্যায়িত করা হয়। 1s আমি আগেই বলছি যে প্রথমটাকে 1s, তারপরে দ্বিতীয় স্তরে থাকে দুটো, সেটি কি বলি আমরা 2s 2p, তারপরে 3 নাম্বার থাকে 3টি 3s 3p 3d, এভাবে থাকবে। দেখো l বা দ্বিতীয় সেলের উপস্তর সংখ্যা দুটো, সেটা হলো কি 2s আর 2p। এরপরে m বা তৃতীয় সেলের উপস্তর সংখ্যা 3টি 3s 3p 3d। তারপরে n বা চতুর্থ সেলের উপস্তর সংখ্যা হলো 4টি 4s 4p 4d এবং 4f। তো অরবিটাল সমূহের শক্তি, এখন দেখো আমি বলছিলাম যে আসলে 3d থেকে 4s এর ইলেকট্রন যাবে না, শক্তি কম, শক্তি কম, সেটার কিন্তু একটা কারণ আছে, সেটা আমরা দেখবো এখানে। দেখো সেই জিনিসটি আমি ধারাবাহিকভাবে এখানে তোমাদের দেখার চেষ্টা করব, কার শক্তি বেশি কার কম। দেখো 1s 2s 2p 3s 3p, এই দেখো 4s টি কিন্তু আগে চলে আসছে, 4s এ ওই পটাশিয়াম আর ক্যালসিয়ামের ইলেকট্রন কিন্তু 4s এ চলে গেছে, কারণ 3d অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের এই যে উপস্তর d, এখানে যে ইলেকট্রন 3d তে যে ইলেকট্রন ঢোকার যে শক্তি দরকার, সেই শক্তি কিন্তু এখানে এই 4s এর শক্তি 3d থেকে কম। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, বা এখানে আমি দেখাতে পারি, এখানে যদি দেখাতে চাই, এখানে দেখাতে চাইলে এখানে যদি দেখাতে চাই, দেখো 4s, তাই না? তো শক্তি নির্ণয় করার কিন্তু একটি সূত্র রয়েছে, সেটি হলো L প্লাস L, L প্লাস L। তো L হলো এই যে পিছনে যে সংখ্যাগুলো আছে, এগুলো হলো L। আর S এর জন্য P এর মান দেখো, এখানে একটি জিনিস দেখো, S এর জন্য L এর মান কিন্তু 0, S এর বেলায় L এর মান হলো 0, যখন P এর জন্য যদি L আসে তার মান হলো 1, D এর জন্য যদি L আসে তার মান হলো 2, আবার F এর জন্য যদি L আসে তখন হবে 3। এই জিনিসটা কিন্তু মুখস্থ রাখতে হবে। তো আমি যদি এই 4s এর শক্তি নির্ণয় করি, তাহলে দেখো 4s n প্লাস l, তাহলে n এর মান কত হলো, n এর মান হলো 4, আর দেখো এখানে ছিল 4s, s এর জন্য l এর মান 0, 0 সমান সমান 4, তার মানে 4s এর শক্তি কত 4। আর 3d শক্তি কত আমরা একটু দেখি, এখানে যদি আমরা n প্লাস l এই জিনিসটি লিখি, তাহলে n এর মান হলো এখানে কত 3 প্লাস l এর মান কত, দেখো d এর বেলায় l এর মান হলো 2, তাহলে এখানে আমরা 2 বসাই, 3 এর 2 5, তো 4 এর থেকে 5 নিশ্চয়ই বড়। তো আমরা আগে প্রথমেই কিন্তু বলেছিলাম যে আগে কম শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে বেশি শক্তি স্তরে প্রবেশ করবে। এই জন্যই কিন্তু পটাশিয়াম এবং ক্যালসিয়ামের 19 এবং 20 নম্বর ইলেকট্রন দুটো সে 3d তে না গিয়ে 4s এ ভ্রমণ করেছে। তাহলে তোমরা তখন নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কারণ 4s এর শক্তি 4 আর 3d এর শক্তি
এই এজন্যই কিন্তু এইটাই কিন্তু মূল কথা এখানে, যে কেন এখানে চলে গেল ইলেকট্রন। ঠিক আছে, এটুকু আমরা মুছে ফেলি। দেখো এইভাবে আমাদের এই 7s 7p বা 8s পর্যন্ত এইভাবে কিন্তু উল্টো উল্টো ধারাবাহিকভাবে নাই সংখ্যাগুলো একটু উলট পালট করা আছে, এগুলো কিন্তু এইভাবে অনেক সময় মুখস্থ থাকবে না। তো এগুলো সহজে যাদের মুখস্থ থাকতে পারে আমি তোমাদের জন্য সেভাবেই একটা ডায়াগ্রাম বা চিত্র বা ছক এখানে আনার চেষ্টা করেছি। দেখো আমি প্রথম শক্তি স্তরে বলেছিলাম যে একটা মাত্র উপস্তর আছে যেটাকে আমরা 1s ধরি, লিখেছি একটু আগে লিখেছি। 2 নম্বর শক্তি স্তরে দুটো শক্তি স্তর থাকে 2s 2p, 3 নম্বরে 3p এরকম, 4 নম্বরে এরকম, 5 নম্বরে এরকম। দেখো 4f এর পরে বা 4 নম্বরে 4টি, 5 নম্বরে যে 5টি থাকবে তা না, কিন্তু এই 4টির বেশি উপস্তর নেই। এখন তোমরা হয়তো বলবে যে এদিকে আরো দেই নেই, এদিকে লাগবে না, এই পর্যন্ত করতে গেলে তোমার ইলেকট্রন সব শেষ হয়ে যাবে, এজন্য ওদিকে আর দরকার নেই। তো এখন যদি আমরা এগুলো কিন্তু ধারাবাহিকভাবে লিখি, দেখো 1s 2s 2p এগুলো কিন্তু সিরিয়াল। এখন এগুলোকে সহজে মনে রাখার টেকনিকটা কি হলো, আমরা যদি উপর থেকে এভাবে অ্যারো দিয়ে দিই, অ্যারো, আবার এখান থেকে আরো একটা অ্যারো দাও, এখান থেকে আরো একটি অ্যারো দিলাম আমরা, তার পরবর্তীতে আরো একটি অ্যারো দিলাম, এভাবে যদি আমরা অ্যারোগুলোকে এইভাবে প্রত্যেকের উপর দিয়ে দিই, দেখো তো তাহলে আমরা ক্রমটা ধরবো কোথা থেকে। দেখো 1s এটা শেষ হলে আবার এই অ্যারো শেষ হলে আরেক অ্যারো শুরু থেকে আসতে হবে, আমাদের এখান থেকে শুরু হবে, আবার আরেক অ্যারো এখান থেকে শুরু হবে, এটা শেষ মানে তারপরে আবার অ্যারোর প্রথমে চলে যেতে হবে। তো ঠিক আছে, এইভাবে করলে কিন্তু আমরা যে আগের পেজে যে আমরা সিরিয়ালটি বা ক্রমটি দেখেছিলাম সেই ক্রমটি কিন্তু আমরা এখান থেকেই আমরা লিখেছি। এখান থেকেই তো যদি তোমরা এইটিকে আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু তোমরা সহজেই ওই আগের পৃষ্ঠায় যে আমরা সিরিয়ালটি লিখেছিলাম যে 1s থেকে 2s বড়, অর্থাৎ সিরিয়ালটি কিরকম ছিল 1s, তারপরে ডেল্টা স্কয়ার 2s, তারপরে 2p, তারপরে 2p এর পরে 3s, তারপরে 3s এর পরে আছে 3s এর পরে হবে 3d, 3s এর পরে 3p, এটা 3p, তারপরে এখানে যদি লিখি 3p এর পরে 4s, তারপরে 3d। দেখছো ব্যতিক্রমটা কিন্তু এখানে এরকম আরো কিন্তু রয়েছে। দেখো 6s s হওয়ার পরে কিন্তু 4 এ পড়ে, কারণ 6x s এর থেকে কিন্তু 4f এ শক্তি অনেক বেশি, এইজন্য এখান থেকে এটা আগে ইলেকট্রন ঢুকবে, তার দেখো 4b, তারপরে 5p, তারপরে 6s, তারপরে হলো 4f, তারপরে হলো 4f। তো ঠিক আছে, তোমরা যদি এইটি ভালো মতন করতে পারো তাহলে কিন্তু তোমরা ওই জিনিসটি সহজেই এই সিরিয়ালটি বা ক্রমটি তোমরা সহজেই কিন্তু আয়ত্ত করতে পারবে। তো এবারে দেখি, তো এখানে যে একটা অ্যারো আছে উপর থেকে কিন্তু যত নিচে যাবে তত কিন্তু শক্তি বৃদ্ধি পাচ্ছে। এবারে তোমরা সবাই এই কাজটি দলগতভাবে করার চেষ্টা করো। দেখো প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণের সূত্রটি উল্লেখ করো, যেটি আমরা করেছিলাম কত কি 2n²। এই সূত্র অনুযায়ী n শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে সহজেই তোমরা বুঝতে পারবে। কারণ n এর মান যদি 1 হয় তাহলে ওই সেলটির নাম দিয়েছিলাম আমরা k সেল, 2 হলে l সেল, 3 হলে m সেল, অর্থাৎ k l m n এরকম সিরিয়াল আসবে, কিন্তু সহজেই তোমরা ইলেকট্রনগুলো বের করতে পারবে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে। তো এই পর্যায়ে আমরা এখানে যে আলোচনাগুলো করলাম তোমাদের মাঝে 2-4 জনকে আমি একটি প্রশ্ন করে দেখি তোমরা কি শিখতে পেরেছো। উপশক্তি স্তরগুলো কি কি, এটা তো আমরা দেখেছি যে 4টে স্তর থাকে, তাই না? 4টে উপস্তর থাকে, সেগুলোর নাম তোমরা নিশ্চয়ই মনে আছে। ইলেকট্রন কখন পরবর্তী শক্তি স্তরে প্রবেশ করে? একটা স্তর পূরণ করে তারপরে পরবর্তী স্তরে যায়, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তো ইলেকট্রন সমূহের সাধারণ ধর্ম কি? ইলেকট্রনের সাধারণ ধর্ম আছে, প্রোটনের যেমন সাধারণ ধর্ম আছে, প্রত্যেকটা কণিকারই সাধারণ ধর্ম থাকে। কখন ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিত হয়? এই কথাটি অত আলোচনায় আসে নাই, একটা একটু আলোচনা করি। দেখো যে অনেক সময় দেখা যায় যে এর যে একটা নিয়ম রয়েছে
যে ধরো ডি, ডিতে এস পি ডি, ডিতে মোট 10টি ইলেকট্রন থাকতে পারে। সেক্ষেত্রে যদি 10টি দাও, 10টি থাকে তাহলে পুরো সুস্থিত হবে, অথবা 5টি দিলেও সুস্থিত হবে। তো যদি তার সে তোমার কম বেশি হয় 10 বা 5, এর চেয়ে কম বেশি হলে তো তখন কিন্তু অধিকতর সুস্থিতি ইলেকট্রনটি হয় না, ইলেকট্রন বিন্যাসটি সুস্থিত হয় না। অর্থাৎ যতগুলো থাকতে পারে ততগুলো পুরো থাকলে অথবা তার অর্ধেক থাকলেও কিন্তু সেই ইলেকট্রন বিন্যাসটি অধিকতর সুস্থিত হবে। এর পরবর্তী ক্লাসে তোমাদের এই সম্পর্কে আরো বিশদ আলোচনা করা হবে। তো এন বা চতুর্থ সেলের উপস্তর কয়টি ও কি কি, এটিও তোমাদের নিঃসন্দেহে মনে আছে, অনেক আলোচনা করা হয়েছে। তো তোমাদের জন্য বাইরের কাজ থাকবে, এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি আমি, দেখো তোমরা গণনা করলে দেখতে পাবে কতগুলো ছোট ছোট ফোঁটা রয়েছে, ওগুলো ইলেকট্রন, সেখান থেকে কিন্তু এটার নামও তোমরা বলতে পারবে। তো কিছু কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে করা যায় না। তোমার মতবাদ এইটা তুমি আজকে যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে তোমরা এই উত্তরটি ভালোভাবে খাতায় লিখে নিয়ে আসবে, এটি তোমাদের বাড়ি। তো আজকে অনেক আলোচনা হলো, তোমরা আশা করি আলোচনা বুঝতে পেরেছো। সবাইকে আবার ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করে আজকের ক্লাস এখনই শেষ করি। ধন্যবাদ, তোমরা সুস্থ থাকো।